নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের সুপার কাপ অভিযান নিয়ে। কারণ ইস্ট বেঙ্গলের সামনে এবারের যে লক্ষ্যটা রয়েছে সেটা হচ্ছে সুপার কাপে ভালো ফলাফল করা, আরও একবার চ্যাম্পিয়ন হয়ে এশিয়ার মঞ্চে তাদের নাম লেখানো। তো সেই জন্য শক্তিশালী একটা স্কোয়াড নিয়ে কিন্তু অস্কার গিয়েছে। তো সেখান থেকে কাদের রেজিস্টার করানো হয়েছে সেটা তোমাদের জানানোর সাথে সাথে অস্কার কি প্ল্যানিং করছে সুপার কাপ নিয়ে, 6 বিদেশিদের নিয়ে কীরকমভাবে দল নামাচ্ছে, বেস্ট প্লেইং 11 কি হবে, তোমরা ম্যাচ কিভাবে দেখবে, সমস্তটা নিয়েই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা সুপার কাপ নিয়ে কথা বলি, তো সুপার কাপ কিন্তু 25শে অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে চলেছে। উদ্বোধনী ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলকে দেওয়া হয়েছে। ইস্টবেঙ্গল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডেম্পো এসসির সঙ্গে। তো ডেম্পো অনেক দিন বাদে কিন্তু আবারও তারা এরকম একটা লিগে খেলছে, যথেষ্ট ভালো লাগছে। তো ইস্ট বেঙ্গলের সামনে লক্ষ্য এটাই যে সুপার কাপে ভালো ফলাফল করতেই হবে। কারণ আমরা লাস্ট কয়েকটা বছরের যদি কথা বলি, তো 12 বছর বাদে ইস্টবেঙ্গল কোনো একটা বড় টুর্নামেন্টের ট্রফি জিতেছিল, সেটা হচ্ছে সুপার কাপ। তারপর থেকে সুপার কাপ জেতার পর আবার সেরকম কোনো বড় ট্রফি কিন্তু ইস্টবেঙ্গল জিততে পারেনি। হ্যাঁ, সিএফএল চ্যাম্পিয়ন হয়েছে ব্যাক টু ব্যাক, তো সেটাকে বাদ রাখলে আর কোনো সেরকম নামের পাশে ট্রফি নেই যেটা কিন্তু সামনের দিকে ইস্টবেঙ্গলকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কার্লেস কোয়াদ্রাতের আমলে কিন্তু ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ার মঞ্চে খেলার সুযোগ পেয়েছিল। সেখানে এশিয়ার মঞ্চে ইস্টবেঙ্গল ভালো পারফরমেন্স করেছে। প্রথমে তো আমরা দেখেছিলাম যে অস্কার ব্রুজন দায়িত্ব নেওয়ার পরই সেই এশিয়ার মঞ্চে যথেষ্ট ভালো দলকে পারফরমেন্স করিয়েছিল। তো তার পরের সিজন, অর্থাৎ এই সিজনেরই কথা যদি বলি, 2025 সালেই সুপার কাপ হয়েছিল। তো সেই সুপার কাপে কিন্তু ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ হেরেই বিদায় নিতে হয়েছিল। তখন নকআউট পর্বের ম্যাচ ছিল সুপার কাপ। কিন্তু এই যে সুপার কাপটা অনুষ্ঠিত হচ্ছে এটা কিন্তু গ্রুপ স্টেজে ম্যাচ হবে। তো প্রত্যেকটা গ্রুপ চ্যাম্পিয়ন দল কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে। তো 4টে গ্রুপ রয়েছে, তো 4টে গ্রুপে টোটাল কিন্তু 16টা দল নিয়ে সুপার কাপ অনুষ্ঠিত হতে চলেছে। তো গ্রুপ এতে রয়েছে ইস্টবেঙ্গল, এছাড়া ডেম্পো এবং চেন্নাইন এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট। তো 4টে দলের মধ্যে যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তাদের পরবর্তী রাউন্ডে যেতে হবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ম্যাচ তো জিততে হবেই, তার সাথে সাথে গোল ডিফারেন্সও কিন্তু ভালো রাখতে হবে। যাদের গোল ডিফারেন্স ভালো থাকবে তারা কিন্তু, যদি দেখা যায় যে একদম পয়েন্ট সমান হয়ে গেছে, হেড টু হেডের রেকর্ড সমান হয়ে গেছে, গোল ডিফারেন্স অনুযায়ী কিন্তু তারা পরবর্তী রাউন্ডে যাবে। তো সেক্ষেত্রে গোল করতে হবে। এবার ইস্টবেঙ্গল আমরা দেখেছি এই সিজনে মোটামুটি প্রতিটা ম্যাচেই ধারাবাহিক গোল করেছে। সেখানে যদি আমরা ডুরান্ড কাপ নিয়ে কথা বলি, আইএফএ শিল্ড নিয়ে কথা বলি, তো গোল করেছে, কিন্তু গোলের পার্সেন্টেজটা একটু কম। কিছু কিছু ম্যাচে প্রচুর গোল করলেও কঠিন ম্যাচে গোলের সংখ্যা একদম কমে 1টা অথবা 2টোতে এসে গেছে। তো সেক্ষেত্রে গোল সংখ্যা কিন্তু অস্কারকে বাড়াতে হবে। তো গোলের জন্য অ্যাটাকিং লাইনের প্লেয়ারদের দরকার। তো সেক্ষেত্রে অস্কার কিন্তু তার পুরো দলকে নিয়ে গেছে। সেখানে রিজার্ভ টিম থেকে বেশ কিছু প্লেয়ারও গেছে, সিনিয়র দলের সমস্ত প্লেয়াররাই গেছে, কিছু প্লেয়ার যারা রিহ্যাব করেছিল তারাও কিন্তু গেছে। তো অলরেডি ইস্টবেঙ্গল 24 জন ফুটবলারকে রেজিস্টার করিয়ে নিয়েছে। তার মধ্যে গোলকিপার পজিশনে 3 জন প্লেয়ার রয়েছে, গিল, গৌরব সাউ এবং দেবজিৎ মজুমদার। ডিফেন্ডার প্লেয়ার হিসাবে আনোয়ার আলী, লালচং নুঙ্গা, কেভিন সিবিলে, মোহাম্মদ রাকিব, রায়না, জয়গুপ্তা এবং বিক্রম প্রধানকে রাখা হয়েছে। মিডফিল্ডে মিগুয়েল, মহেশ, সোয়াল, সৌভিক চক্রবর্তী, জিকসান এবং রাশিদকে রাখা হয়েছে। আক্রমণ বিভাগে হিরোসি, এডমুন্ড, ডেভিড, হামিদ, বিপিন, জেসিন, বিষ্ণু এবং সায়নকে রাখা হয়েছে। তো অবশ্যই আক্রমণ বিভাগে যে সমস্ত প্লেয়াররা রয়েছে তার মধ্যে আমি অবশ্যই বলবো হিরোসির কথা। সে তো প্রথম ম্যাচ, তার অভিষেক ম্যাচ ডার্বি ম্যাচে সে পেনাল্টি শুট আউট থেকে গোল পেয়েছিল। এবং হামিদের যদি কথা বলি, হামিদ তো ধারাবাহিক প্রতি ম্যাচেই বলতে গেলে গোল করে আসছে। তো দুজন স্ট্রাইকারের কাছ থেকে ইস্টবেঙ্গল আরও বেশি গোল চাইবে এই সুপার কাপের জন্য। এছাড়া যদি আমরা কথা বলি বিষ্ণু, তার ফিনিশিংটা একটু ভালো করতে হবে। ডেভিডকে সুযোগ দিলে ডেভিডকে সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করতে হবে। জেসিন অবশ্যই খুব ভালো প্লেয়ার, তাকেও কিন্তু মাথা ঠান্ডা করে গোল করা, সাথে গোল করানোর চেষ্টা করতে হবে, কারণ দলগত ফুটবলটাই সবথেকে গুরুত্বপূর্ণ। এবার ইস্টবেঙ্গলের মাঝখানে এই রকম একটা পরিস্থিতি আমরা দেখে আসি, যখন ইস্টবেঙ্গল একটা ভালো শেপে যায় তখন এমন কিছু ঘটনা বাইরের দিক থেকে ঘটানো হয় যার ফলে একটা সেই মানসিক দিকে তাদের চাপ রাখা, তাদের একটা ঘেঁটে দেওয়ার পরিকল্পনা। এবারেও অন্যথা হয়নি, সন্দীপ নন্দীকে দিয়ে একটা জঘন্য ঘটনা যেরকম ঘটেছে সেই সমস্ত নিয়ে আমি ডিটেলে কিছু বলছি না, যেটা হয়েছে খুব খারাপ হয়েছে এটুকু বলবো। আর সন্দীপ নন্দীরও একটু বোঝা উচিত ছিল, কার্লেস কোয়াদ্রাত দলকে এত বড় সাফল্য এনে দিয়েও তাকে সরে যেতে হয়েছিল। সে কোনো রকমভাবে তার যে মানে টাকা পয়সা নেয়নি, সে নিজে
কন্ট্রাক্ট টার্মিনেট করে বেরিয়ে যায় কোনো রকম টাকা পয়সা ছাড়াই। কোনো রকম ক্লাবকে নিয়ে সে কোনো রকম খারাপ মন্তব্যই করেনি, শুধুমাত্র বলে গিয়েছিল ক্লাবটা আমার সারা জীবন মনের মধ্যে থেকে যাবে। একজন বিদেশি কোচ যদি এরকম মেন্টালিটি দেখাতে পারে, আর যে ইস্টবেঙ্গলে খেলেছিল সে আবার কত রকম কী কথা, যাই হোক সেসব বাদ রাখছি। যারা যেরকম তারা সেরকমই থাকবে। সন্দীপ নন্দী মানে যেগুলো করেছে সেগুলো খুব একটা ভালো জিনিস নয়। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্লাব কর্তারা সবাই কিন্তু অস্কারকেই মানছে। অস্কার যেটা করেছে একদম ঠিক করেছে। অস্কারের যারা প্ল্যানিংয়ে থাকবে তারাই থাকবে, যারা থাকবে না তাদের ছেঁটে ফেলা দরকার। এবং এটাও প্রত্যেকটা সমর্থকেরই বোঝা উচিত যে ক্লাবের ঊর্ধ্বে কেউ নয়, সবার আগে ক্লাব, প্লেয়ার আসবে, কোচ আসবে, সাপোর্টাররা থাকবে, কিন্তু অবশ্যই কেউ ক্লাবের ঊর্ধ্বে নয়। যারা ক্লাবের ঊর্ধ্বে যাবে তাদের ছাঁটাই করে দেওয়াটাই সবথেকে বুদ্ধিমানের কাজ। তো অবশ্যই প্রত্যেকটা ম্যাচ জিততে হবে। প্রথম দুটো ম্যাচ ডেম্পো এবং চেন্নাইয়ের ম্যাচে কিন্তু যত সংখ্যক বেশি গোল করে নেওয়া যায় সেটা ভালো। এবং এই মাসেই আমরা আরও একটা কলকাতা ডার্বি দেখতে পাবো, যেই ম্যাচটা একদম ডিসাইডার ম্যাচ হবে। যারা জিতবে তাদের যদি গোল সংখ্যা ভালো থাকে তারা কোয়ালিফাই করবে। তো অবশ্যই একটা তো ভালো ম্যাচ আমরা দেখতে পাবো। তো যদি অস্কারের গেম প্ল্যানিং নিয়ে কথা বলি, 6 বিদেশিকে রেখেই কিন্তু সুপার কাপ খেলানো যাবে, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবার যদি অস্কার প্রথম থেকেই 6 বিদেশিকে নিয়ে পরিকল্পনা করে, তো সেক্ষেত্রে যদি একটু অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে অস্কার তার দলকে খেলায়, গোলের তলায় গিলকে দেখা যাবে। ডিফেন্স লাইনে যদি 3 ডিফেন্সে অস্কার খেলায় খুব একটা অসুবিধা হবে না। তো সেক্ষেত্রে কেভিন সিভিলের দুর্দান্ত ছন্দে রয়েছে, রাকিবও সুন্দর ফুটবল খেলছে, সাথে আনোয়ার। তো এই 3 জন ডিফেন্স পজিশানে খেলবে। মিডফিল্ড পজিশানে কিন্তু ক্রেসপো, মিগুয়েল এবং রাশিদকে একসাথে রাখতে হবে। তো এই ত্রিফলা জুটিই কিন্তু ইস্টবেঙ্গলের সাফল্য এনে দিতে পারে। তো তাদেরকে মিডফিল্ডে রেখে উইং পজিশানে একদিকে বিপিন, অপরদিকে মহেশ, এবং আপফ্রন্টে জোড়া স্ট্রাইকার হিরো এবং তার সাথে হামিদকে একসাথে যদি ব্যবহার করা হয় 3-5-2, এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য সবথেকে সেরা প্লেইং 11 হতে চলেছে বলে আমার মনে হয়। এছাড়া ইস্টবেঙ্গল কিন্তু যদি ডিফেন্সকে আরেকটু শক্তিশালী রাখতে চায়, তো সেক্ষেত্রে 4-3-1 এই ফরমেশানে যেতে পারে। তো সেক্ষেত্রে ডিফেন্সে কিন্তু জয় গুপ্তা আসতে পারে। মিডফিল্ডে যেরকম বলছিলাম ক্রেসপো, মিগুয়েল এবং রাশিদ একসাথে শুরু করবে। আক্রমণ বিভাগে কিন্তু কিছুটা নিচের দিক থেকে মহেশ এবং হিরোসি খেলবে, এবং স্ট্রাইকার পজিশানে হামিদ খেলতে পারে। এবার হিরোকেও স্ট্রাইকার পজিশানে দিয়ে কিছুটা নিচে থেকে কিন্তু খেলানো যেতে পারে হামিদকে, সেটাও কিন্তু হতে পারে। এছাড়া যদি একদম সাধারণ ফরম্যাট নিয়ে যায়, তো সেক্ষেত্রে 4-2-3-1 ফরমেশানে মিডফিল্ডে কিন্তু থাকবে সেক্ষেত্রে একই প্লেয়াররা। তো তারা কিন্তু মিডফিল্ড সামলাবে, এবং আক্রমণ বিভাগে মহেশকে উইংয়ে রেখে মিগুয়েলকে সামনে সেকেন্ড স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডিও হিসাবে রেখে হামিদকে সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে ব্যবহার করা যেতে পারে। তো ওভারঅল কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট শক্তিশালী দল। তো এই দলের কিন্তু ভালো কিছু করা উচিত। অবশ্যই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তো পরের রাউন্ডে যাওয়া উচিত বলে আমার মনে হয়। হ্যাঁ, মোহনবাগানও কঠিন প্রতিপক্ষ, তো সেক্ষেত্রে ডার্বিটাই ডিসাইডার হয়ে যাবে কারা পরবর্তী রাউন্ডে যাবে। এবার এই সুপার কাপেও যদি দল ব্যর্থ হয়, তো সেক্ষেত্রে ব্যর্থতার দায়ে কিন্তু কোচকে নিয়ে সরে যেতেও হতে পারে। তো কোচের উপর যথেষ্ট চাপ থাকবে। তো দেখা যাক এই চাপের সিচুয়েশান থেকে কিভাবে দলকে তিনি বার করে আনতে পারেন, দলকে ট্রফি এনে দিতে পারে কিনা সেই দিকেও নজর থাকবে। আর ম্যাচ দেখার যদি বিষয় বলো, তো ম্যাচ তো দেখা যাবে, যেরকমটা শোনা যাচ্ছে ম্যাচ দেখার জন্য তোমাদের কিন্তু জিও হটস্টার যেটা এখন হয়ে গেছে, সেই জিও হটস্টারে তোমাদের দেখতে হবে। খুব সম্ভবত সাবস্ক্রিপশন হয়তো লাগতে পারে। এছাড়া তোমরা টিভিতেও স্টার স্পোর্টস থেকে দেখতে পারবে। তো অফিসিয়াল আপডেট এসে গেলে জানিয়ে দেবো যে কোথায় তোমরা কিভাবে ম্যাচ দেখতে পাবে। আর মাত্র একটা দিন বাকি রয়েছে, তো তারপরই সুপার কাপ। তো শুভকামনা রইল ইস্টবেঙ্গলের জন্য। আশা করি তারা ভালো ফলাফল করে তারা আবারও ফিরবে। তো দেখা যাক কীরকম কী পারফরমেন্স হয়, সেই দিকে আমাদের নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।